সালামু আলাইকুম। বিজ্ঞানের আর দুইটা টপিক বাকি আছে, জীববিজ্ঞানেরই দুইটা। একটা হচ্ছে জেনেটিক্স, আজকে যেটা পড়াতে যাচ্ছি, এবং আরেকটা হচ্ছে উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলী। যদি সময় কোলায় এবং আপনাদের ধৈর্য থাকে তাহলে দুইটা শেষ করে দিব, না হলে একটাই পড়বো আজকে ইনশাল্লাহ, ঠিক আছে? তবে মনে হয় পারবো না, জেনেটিক্স ঝামেলা আছে, মানে ক্যালকুলেশন আছে। তবে ভয়ের কিছু নাই, খুব সহজভাবে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। আপনার একটা ছবি দেখতে পাচ্ছেন পেজের শুরুতে, এটা কিসের ছবি কেউ বলতে পারেন? In the genes, chromosomes. ক্রোমোজোম, জিন, আরো স্পেসিফিক? ক্রোমোজোমের ভিতরে থাকে জিন, জিনের ভিতরে কি থাকে আরো স্পেসিফিক করে বলেন তো? DNA. ডিএনএ, রাইট রাইট, ডিএনএ, দিস ইজ এ ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। জেনেটিক্স এর ভিত্তি হচ্ছে এই ডিএনএ, ঠিক আছে? এই জন্য এই চ্যাপ্টারের ইয়েতে, চ্যাপ্টারের শুরুতে কভার পেজে আমরা ডিএনএ এর একটি ছবি দিয়েছি। জেনেটিক্স অর্থ হচ্ছে জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা। আমরা একটু দেখি বংশগতি, হেরিডিটি, বলে না ইনহেরিটেন্স, ইনহেরিটেডলি কিছু কোয়ালিটি সে পেয়েছে, মানে সে জন্মগতভাবে বাবা মায়ের কাছ থেকে কিছু বৈশিষ্ট্য পেয়েছে জন্মগতভাবে। পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকেই বংশগতি বলে। বংশগতি একটি রক্ষণশীল প্রক্রিয়া, মানে হচ্ছে রক্ষণশীল শব্দটার মিনিংই হচ্ছে এটা, যে একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট সন্তানদের মধ্যে আকার আকৃতি গঠন প্রকৃতির মিল থাকবে, তবে আবার প্রত্যেকের কিছু স্বতন্ত্র পার্থক্যও থাকে। যেমন আমার বাবা মাংস খাইতো, আমি মাংস খাই। আমার বাবা শাক খাইতো, আমিও শাক খাই। আমার বাবা ঘাস খাইতো না, এই জন্য আমিও ঘাস খাই না। এগুলা কিছু মিল। আবার পার্থক্য আছে কি? আমার বাবার চেহারা আর আমার চেহারা এক না, আমার বাবার কণ্ঠ আর আমার কণ্ঠ এক না, আমার বাবার ফিঙ্গারপ্রিন্ট আর আমার ফিঙ্গারপ্রিন্ট এক না, আমার বাবার হাঁটা চলার বৈশিষ্ট্য আর আমার হাঁটা চলার বৈশিষ্ট্য এক না। কিছু পার্থক্য থাকবে, আবার মিলও থাকবে। এই পার্থক্যগুলোকে পরিবৃত্তি বলে, ইংলিশে বলা হয় ভেরিয়েশন, ঠিক আছে? আমরা আজকে মূলত আলোচনা করব বংশগতি, জেনেটিক্স নিয়েই, কারণ বংশগতি অ্যাকচুয়ালি জেনেটিক্স দ্বারাই নিয়ন্ত্রিত হয়। জিন তত্ত্বই বলে দেয় যে পরবর্তী বংশগতির বৈশিষ্ট্যটা কেমন হবে। জীববিজ্ঞানের যে শাখায় বংশগতির রীতিনীতি সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকেই জেনেটিক্স বা জিন তত্ত্ব বলে। উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক্স শব্দটা প্রয়োগ করেন, বাট বংশগতির জনক হচ্ছেন অস্ট্রিয়ার একজন ধর্মযাজক এবং বিজ্ঞানী, গ্রেগর জন ম্যান্ডেল। ম্যান্ডেল, ম্যান্ডেল বলবেন নাকি বাবা? আচ্ছা, তিনি দীর্ঘ 7 বছর 34 প্রকারের মটরশুঁটি, গ্রিন পি, বিভিন্ন ব্রাউন পি, পি গাছ আছে না, মটরশুঁটি, নিয়ে পরীক্ষা করেন এবং বংশগতির দুটি সূত্র আবিষ্কার করেন, যা মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম নামে পরিচিত। এবং এই দুইটাই হচ্ছে বংশগতির প্রাণ বা ভিত্তি। প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণ সূত্র, ল অফ সেপারেশন, এবং দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীন সঞ্চরণের সূত্র, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো সূত্রগুলো না পড়লে আমরা অনুপাতটা বুঝবো না, আমরা একটু দেখলে অনুপাতটা বুঝতে পারবো। যৌনক্রম ব্যাখ্যা করলে আমরা এটা বুঝতে পারবো, মানে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যে বিভিন্ন বৈশিষ্ট্য বা ক্রোমোজোমের পেয়ার বা জিনের সিকোয়েন্স কি অনুপাতে সঞ্চারিত হয়ে যাবে, এটাই হচ্ছে এই সূত্রগুলো দিয়ে ব্যাখ্যা করা যায়। আমরা দেখি, সামনে আগাই, আস্তে আস্তে বুঝতে থাকবো আমরা। আগে বেসিক জিনিসগুলো বুঝে নিতে হবে। অগাস্ট ভাইজম্যান নামক একজন বিজ্ঞানী ছিলেন। তিনি জার্ম প্লাজম থিওরির মাধ্যমে বংশগতীয় পদার্থের সঞ্চয় ব্যাখ্যা করেন। আচ্ছা, ফিনোটাইপ কি? জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের লক্ষণকে ফিনোটাইপ বলে, যেমন আকার আকৃতি বর্ণ। হ্যাঁ, মায়ের কালার হচ্ছে সাদা, বাবার কালার হচ্ছে লাল, কুত্তার কি বাচ্চা হয়েছে 4টা, এখন 4টা বাচ্চার মধ্যে 2টা হয়েছে সাদা, একটা হয়েছে লাল আর একটা হয়েছে কালো, তাহলে এই কালারটা, কালো কালারটা আসলো থেকে?
এই জিনটা আসলো কোত্থেকে? তাহলে জিনের যেই সিকোয়েন্সের কারণে রং সাদা হয়েছে, এই জিনের সেই সিকোয়েন্সটাকে বলা হয় জিনোটাইপ। আর বাহ্যিক যে লক্ষণটা, যে সে কালো হইলো কেন, এই প্রশ্নটা আমি করলাম। বাবা কালো না, মাও কালো না, বাপ সাদা মা লাল, বাচ্চা হইলো কালো, কালো হইলো কই থেকে? নিগ্রো আসলো নাকি? নো। এটাকেই বলা হয় ফিনোটাইপ। বাহ্যিক বৈশিষ্ট্যটা হচ্ছে ফিনোটাইপ। আর জেনেটিক সিকোয়েন্সটাকে, ক্রোমোজোমের সিকোয়েন্সটাকে বলা হয় জিনোটাইপ। জিনোটাইপ বা ফিনোটাইপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, ক্রোমোজোম কি জিনিস? কোষের ভিতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওলাস, নিউক্লিওলাসের সঙ্গে পেঁচিয়ে থাকে হচ্ছে ক্রোমোজোম, আঙ্গুলের মতো। এরা কি? এরা অ্যাকচুয়ালি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত কিছু তন্তু, যার মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। ক্রোমোজোমকে জীবের বংশগতির ধারক ও বাহক বলা হয়। 1875 সালে স্টার্সবার্গার সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন, কিন্তু তিনি এর নামকরণ করেননি। 1888 সালে বিজ্ঞানী ওয়াল্ডেয়ার এর নামকরণ করেছেন। নামকরণ কে করেছেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট আবিষ্কার কে করেছেন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবের ক্রোমোজোমের সংখ্যা: মাছির থাকে 12টা, ধান গাছের 24, কোনো ব্যাঙ 22, বিড়াল 38, মানুষ 46। মানুষ 46, এটাই বেশি ইম্পর্টেন্ট। যদি জোড়ায় বলা হয় তাহলে মনে রাখবেন, 46 কে কনফিউজড হবেন না। 46 মানে হচ্ছে 23 জোড়া। ঠিক আছে, 23টি বলবেন না কেউ। 23 জোড়া মানে 46টা। এই 46টার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজম, মানে ছেলে এবং মেয়েদের সেম ক্রোমোজোম। আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যে ক্রোমোজোমটা ডিফাইন করে দেয় যে এই মানুষটা পুরুষ হবে না নারী হবে। তো মনে করেন, গতকাল কি আমরা জেনেটিক্স প্রজনন তন্ত্র পড়েছিলাম, সেখানে আমরা ব্যাখ্যা করেছিলাম যে বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণুর মিলনের ফলে নিষেক হয়, ফার্টিলাইজেশন হয়। এরপরে ধীরে ধীরে জাইগোট সৃষ্টি হয় এবং ভ্রূণ হয়ে মানুষে কনভার্ট হয়। এখন এই যে মিলনটা হচ্ছে, মিলনের সময় কোষ বিভাজন হবে, এবং এই যে বিভাজনের সময়ই এদের বাবার এবং মায়ের ডিম্বাণু শুক্রাণুর যে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলোর মধ্যে বাইন্ডিং হবে। এই বাইন্ডিং হওয়ার সময় বাবার ক্রোমোজোমে দুই ধরনের ক্রোমোজোম আছে। বাবার ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই। পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, দুই ধরনের ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমটা আর কি, সেক্স ক্রোমোজোমে দুইটা ক্রোমোজোম থাকে, এক্স এবং ওয়াই টাইপ। আর মায়ের নারী দেহের ক্রোমোজোমে দুইটাই ক্রোমোজোম সেম থাকে, মানে এক্স এক্স থাকে। ঠিক আছে। এখন যখন মিলনটা হবে শুক্রাণু ডিম্বাণুর, তখন মায়ের দেহ থেকে একটা ক্রোমোজোম আসবে, আর বাবার দেহ থেকে আরেকটা ক্রোমোজোম আসবে। এই দুইটা ক্রোমোজোম মিলে নতুন মানব দেহের এক জোড়া ক্রোমোজোম তৈরি করবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? খুব কঠিন মনে হচ্ছে? দেখি তো নিচে আছে কিনা ব্যাখ্যা। না স্যার। নাই। নাই। আমি একটু ড্র করে দেখাই, কেমন, তাহলে বুঝতে সহজ হবে আপনাদের। এই যে ব্যাখ্যাটা এখানে আছে, এটা আমি ব্যাখ্যাটা রিডিং পরে পড়ি, আগে আপনাদের বুঝাই নি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন, মা, মায়ের দেহের দুইটা ক্রোমোজোম হলো দুইটাই এক্স, আছে হইলো বাবা। বাবার দেহে আছে হলো একটা এক্স আর একটা আছে ওয়াই। এখন
মায়ের দেহ থেকে যে কোনো একটা ক্রোমোজোম আসবে নতুন সন্তানের মধ্যে, ধরলাম এক্সই আসবে, কারণ মায়ের দেহ থেকে এক্স ছাড়া আসার কোনো সুযোগ নাই। এখন বাবার দেহ থেকে যদি বাবার দেহ থেকে যদি এক্সটাই আসে, তাহলে নতুন ক্রোমোজোমটা কি হইল? এক্স এক্স। মানে সন্তানটা কি হইল? পুরুষ না কন্যা? কন্যা স্যার। কন্যা সন্তান। কিন্তু যদি ঘটনাটা ঘটতো এরকম, যে মায়ের দেহ থেকে আসলো এই এক্স, আর বাবার দেহ থেকে আসলো, বাবার দেহ থেকে আসলো এই ওয়াই, বাবার দেহ থেকে আসলো ওয়াই, তাহলে এই সন্তানটা কি বলেন? পুত্র সন্তান। তাহলে কি বুঝলেন? বুঝলাম হচ্ছে এইটাই, যে মায়ের দেহ থেকে সবসময় এক্সই আসবে, কিন্তু বাবার দেহের ক্রোমোজোমটাই, বাবার শুক্রাণুটাই ডিফাইন করে দিবে যে আমার সন্তান কি পুত্র হবে নাকি কন্যা হবে। এনি কোশ্চেন সোফার? অথচ আমাদের দেশে যখন দুইটার বেশি তিনটা মেয়ে সন্তান হয়, তখন সেই মাকে, মেয়ের মাকে বলা হয় কুলক্ষণে, পুত্র সন্তান লাগবে আমার হাল চাষ করার জন্য, অথবা বংশের বাতি টিকানোর জন্য, অথবা রাজত্ব মেনটেন করার জন্য, রাজদরবারে আরোহণ করার জন্য প্রিন্স লাগবে। তখন কি করা হয়? ওই স্ত্রীকে তালাক দেওয়া হয়, লাঞ্ছনা গঞ্জনা অপবাদ দিয়ে তাকে ঘর থেকে বিদায় করে দেওয়া হয়। অথচ এই পুত্র সন্তান হওয়ার জন্য এই মা কোনোভাবেই দায়ী না, কারণ ক্রোমোজোম, পুত্র সন্তানের ওয়াই ক্রোমোজোম আসতে হবে বাবার দেহ থেকে। এখন বাবার দেহে ওয়াই ক্রোমোজোম নাই, এটা কি মায়ের দোষ? সেই বাবা যদি আরো 14টা বিয়েও করে, সব মহিলার ঘরে, সব বউয়ের ঘর থেকে কন্যা সন্তানই হবে। আর যদি এমন হয়ে থাকে যে বারবারই, মানে বাবার ওয়াই ক্রোমোজোম আছে কিন্তু ইনএক্টিভ না, অ্যাক্টিভই আছে, বাট কোইন্সিডেন্টলি বারবারই এক্স ক্রোমোজোম আসতেছে বাবার দেহ থেকে, যার কারণে কন্যা সন্তান হচ্ছে, এটা হইতেই পারে। ছক্কার গুটি যখন আমরা মারি, একসঙ্গে 3 ছক্কা ওঠে না, 4 ছক্কা ওঠে না, 6 ভাগের 1 ভাগ পসিবিলিটি, তাও 6 উঠলো। দ্বিতীয়বার আবার 6 ভাগের 1 ভাগ, মানে দুইবার 6 ওঠার পসিবিলিটি হচ্ছে 6 6 36 ভাগের 1 ভাগ। 36 বার মারলে, দুইবার মারলে এরকম ঘটনা ঘটতে পারে যে একবার 2 ছক্কা উঠলো, আবার তৃতীয়বার মারলাম তাও 3 ছক্কাই উঠলো, এরকম হইতে পারে। তো তো ঠিক একই রকম, প্রথমবার একটা সন্তান পুত্র বা কন্যা হওয়ার পসিবিলিটি এক্স এবং ওয়াই এর অর্ধেক। বাবার দেহ থেকে একটা এক্স একটা ওয়াই, 50% পসিবিলিটি পুত্র হবে, 50% পসিবিলিটি কন্যা হবে। ঠিক আছে? সো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ বাবার উপর, মায়ের উপর না। অযথা নারী জাতিকে দোষারোপ করবেন না, দোষটা নিজের উপরও নিতেছে। জিন। আমার এক ছাত্রী, সাবেক ছাত্রী, সে বিপদে পড়ছে, কারোর সাথে শেয়ার করতে পারতেছে না, তার বাবা ভাইয়ের সাথে শেয়ার করতে পারতেছে না, বোন নাই, হঠাৎ করে আমার সাথে শেয়ার করা শুরু করলো। তার বেবি হচ্ছে না। এখন তার হাজবেন্ড কোনোভাবেই ট্রিটমেন্ট করাবে না, ডাক্তারের কাছে যাবে না। তার হাজবেন্ড কন্টিনিউয়াসলি তাকে ব্লেম দিয়ে যাচ্ছে, ওই ছাত্রীকে, যে তোমার দোষ, তুমি অপয়া, তুমি বন্ধা। পরে সেই মেয়ে, শিক্ষিত মেয়ে, গ্রাজুয়েট, সে ডাক্তারের কাছে গেছে, টেস্ট করেছে যে না, তার ফার্টিলিটি সঠিক আছে। এখন জামাইকে বলছে চলো তোমাকে নিয়ে টেস্ট করি বা ট্রিটমেন্ট করি, সবগুলোর চিকিৎসা আছে। না, জামাই ডাক্তার কাছে যাবে না। কেন? গেলে ধরা খেয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে যে সে অপয়া, সেই সেই হাজবেন্ড হচ্ছে বন্ধা, এটা প্রমাণিত হয়ে যাবে। এই জন্য সে ডাক্তারের কাছে যাবে না।
তে ভাই না গেলে তালাক দিয়ে দে ভাই, তোর তোর সেক্স নাই তোর, বা তোর সেক্স আছে হয়তো ফার্টিলিটি নাই, দরকার নাই তোর সংসার করার, তুই মেরে ছেড়ে দে। তোরা তো প্যারা নেই আর আরেকজনের ব্লেম দেওয়ার দরকারটা কি? স্বীকার কর যে ভাই তোর ভুল হয়েছে, তোর ব্যর্থতা। মানে কত ধরনের যে মানুষ আছে পৃথিবীতে। আমি হলে তো ওই ওই ছাত্রীর জায়গায় আমি হলে কবে লাথি দিয়ে চলে আসতাম, দেখ বেটা তোর মতো দজভঙ্গ ছেলে আমার দরকার নাই, তুই স্বীকার কর তা তোর ভুল হয়েছে, তাহলে আমি তোর লগে থাকি সারা জীবন, আমার বাচ্চা লাগবো না, আমি সারা জীবন তোর লগে থাকবো। তুই স্বীকার কর যে তোর দোষ, তুই হাসপাতালে যাবি না, আবার আমারে ব্লেম দিবি, মিথ্যা ব্লেম দিয়ে যাবি। তো এইরকম ফালতু লোকের সাথে তো আমি জীবনে একদিনের বেশি 2 দিন আমি এইটার জন্য পরামর্শ করার জন্য আমি আমার মাস্টারকে কইতাম না স্যার পরামর্শ দেন, ডাইরেক্ট তালাক দিতাম, দেখ বেটা তোর মতো ফাজিল লোকের সাথে আমি সংসারই করবো। আচ্ছা, এখন আমরা বিষয়টা বুঝে গেলাম। এখন আমরা একটু রিডিং করি। ক্রোমোজোম 2 প্রকার, একটা হচ্ছে অটোজোম। আচ্ছা, এগুলা মুখস্থ করার দরকার নাই, হ্যাঁ সবগুলা মুখস্থ করার দরকার নাই। আমরা শুধু মানুষেরটা ভালো করে মুখস্থ করবো, কেমন? ধান গাছেরটা শিখে ফেলি, কারণ ধান আমাদের প্রধান খাদ্য উপাদান, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট। অটোজোম মানে ওই যে বললাম 22 জোড়া অটোজোম, মানে পুরুষ নারী সবাই একই রকম, এই যে 22 জোড়া, এটাকে অটোজোম বলে। নিচে লেখা আছে 22 জোড়া অটোজোম। আর আর যেগুলো জীবের, এই অটোজোম গুলা কি করে? জীবের স্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর যেগুলা জীবের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। আচ্ছা, 23তম জোড়াটার নামই সেক্স ক্রোমোজোম, কারণ এটাই আলাদা, এটাই ডিফাইন করে দেয় যে পুরুষ হবে না নারী হবে। মানব দেহের 2 ধরনের সেক্স ক্রোমোজোম রয়েছে, হচ্ছে এক্স এবং ওয়াই, মানে 2 টাইপ। আসলে নাম এক্স আর ওয়াই না, দেখতেও এক্স ওয়াই এর মতো না, বাট বিজ্ঞানীরা নাম দিয়েছে ডিফারেন্সিয়েট করার জন্য। আমি যদি এটাকে নাম দিতাম এ এবং বি ক্রোমোজোম, এ ক্যাটাগরি বি ক্যাটাগরি, অথবা আলফা ক্রোমোজোম বিটা ক্রোমোজোম, কোনো সমস্যা হইতো না, একই। যে মানুষের দেহে 23তম ক্রোমোজোম জোড়ার দুইটাই এক্স ক্রোমোজোম, মানে এক্স এক্স পেয়ার মিলে গেছে, সেটা হবে নারী, একটু আগে দেখাইছি কন্যা সন্তান। আর যার দেহে 23তম ক্রোমোজোমের জোড়াটা একটা এক্স আর একটা ওয়াই, মানে এক্স ওয়াই ক্রোমোজোম পেয়ার, সে হবে পুরুষ। অর্থাৎ পিতাই সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য দায়, এক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা নেই, সব ভূমিকা আল্লাহর। কারণ আল্লাহই সিদ্ধান্ত দিয়েছে কার পুত্র হবে আর কন্যা হবে। জিন হলো ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর সিকোয়েন্স বা ডিএনএর প্যাটার্ন। ডিএনএটা কি? ডিএনএ হলো জীবের রাসায়নিক রূপ। যেসব জীবে ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেক্ষেত্রে জিন হিসেবে কাজ করে আরএনএ। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, সংক্ষেপে টিএমভি, সেটা একটা আরএনএ ভাইরাস। মানব দেহের একটা কোষ 1 লক্ষ পর্যন্ত বিভিন্ন সিকোয়েন্সের জিনোম সিকোয়েন্স বহন করে। কোনো একটা সিকোয়েন্সে যদি ভ্রম দেখা দেয়, ভুল হয়, তাহলেই দেখে রোগ দেখা দিবে। এবং জিনের আনকন্ট্রোল ডিভাইডেশন, হুম কোষ বিভাজন বা মিউটেশন, অনিয়ন্ত্রিত বিভাজন কি করবে? ক্যান্সার সৃষ্টি করবে। বুঝতে পেরেছেন? তেজস্ক্রিয় রশ্মি আমাদের দেহের ভিতর দিয়ে গেলে কোনো একটা কোষকে যদি সে এফেক্ট করে ফেলে, জিনের ভিতর দিয়ে চলে যায়, তাহলে সে জিনের কোডটাকে, জেনেটিক কোডটাকে চেঞ্জ করে দিয়ে চলে যাবে। তখন সেই জিনটা আনকন্ট্রোল ওয়েতে বারবার কোষ উৎপন্ন করতে থাকবে। ধরেন সেটা যদি ব্লাড সেল হয়, তাহলে অনিয়ন্ত্রিত শ্বেতরক্ত কণিকা উৎপন্ন করবে, মানে আপনার লিউকেমিয়া হয়ে যাবে, ক্যান্সার, ব্লাড ক্যান্সার। সুতরাং আপনি যে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, বা ঘরে বসে আছেন, জানলা দিয়ে একটা মহাজাগতীয় কসমিক রে এসে আপনার বডির ভিতর দিয়ে চলে যাবে না, আপনার ক্যান্সার হয়ে যাবে না, তার কোনো ব্যাখ্যা, গ্যারান্টি আপনি দিতে পারবেন না। ঘরে বসে আছেন, এই মুহূর্তে ভূমিকম্প হয়ে আপনি মারা যেতে পারেন। সুতরাং প্রতি মুহূর্তে বেঁচে আছেন এবং বিনামূল্যে নিঃশ্বাস নিচ্ছেন এবং পানিও ফ্রি পান করতে পারছেন, এর জন্যই আল্লাহর শুকরিয়া করা উচিত। কখনোই জীবনের প্রতি ব্লেম দিবেন না, হতাশ হবেন না, কখনোই না। আল্লাহর প্রতি কখনো মানে বিচার দিবেন না। আমার বউ গেছে গা 6 মাস ধরে রাগ করে, আমার কিচ্ছু গায়ে আসে না, কিচ্ছু আসে যায় না, আমি আমার মতো আছি, কি হয়েছে, বউ একটা গেছে আর একটা আইবো, আল্লাহ দিব। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, কেমন? মনে রাখবেন, আল্লাহু খায়রুল মাকিরিন শব্দের অর্থ হচ্ছে
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যেটা প্ল্যান করে রেখেছেন তোমার জন্য, মনে রাখবা দ্যাট ইজ বেটার ফর ইউ। যদি এই মুহূর্তে মৃত্যু হয়, মনে রাখবা মইরা যাওয়াটাই তোমার জন্য ভালো ছিল। আল্লাহ এই জন্যই আমার মৃত্যুটা দিছে। সুতরাং কখনোই হতাশ হবেন না, মন শক্ত রাখবেন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। 1970 সালে ডক্টর বা ইন্ডিয়ান ডক্টর হরগোবিন্দ খুরানা, তিনি ইস্ট থেকে প্রথম কৃত্রিম জিন সংশ্লেষণ করেন। জিন আলাদা করে দেখিয়েছেন যে এই দেখো জিন। এই জিন আবার ওই যে মিনাল জিন্নাতি ওয়ান্নাস ওই জিন না, এটা হচ্ছে মানুষের সিকোয়েন্স, জিনোম সিকোয়েন্সের জিন, ডিএনএর সিকোয়েন্স। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিওটাইডের পলিমারকে নিউক্লিক অ্যাসিড বলে। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার: ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর এটা হচ্ছে আরএনএ মানে অনলি রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিওটাইড জিনিসটা কি? একটা কেমিক্যাল। এটা প্রোটিন, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের একটা পলিমার আর কি। পলিমার মানে আমরা বুঝেছিলাম অন্য একটা ক্লাসে বলেছিলাম যে একই রকম অণু যখন বহু সংখ্যক মিলে গঠন করে, তখন তাকে রিপিট হয়ে হয়ে যখন গঠন করে, তখন তাকে সেই বড় অণুটাকে পলিমার বলে। আমরা জানি প্রোটিন তৈরি হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড দিয়ে না? তো এরকম অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এগুলো আসলে কেমিক্যাল জাস্ট, আর কিছুই না। ডিএনএ এবং আরএনএ, জীবের রাসায়নিক গঠন উপাদান হচ্ছে ডিএনএ। 1868 সালে প্রথম ডিএনএ আবিষ্কার করেন কে? আমরা তো ডাবল হেলিক্স মডেল জানি, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। ওয়াটসন ও ক্রিকের মডেল বলা হয় এটাকে, ডাবল হেলিক্স মডেল। বাট ডিএনএ আবিষ্কার করেছেন কে? ওয়াটসন আর ক্রিকই তো হওয়ার কথা না, অন্য কেউ। আমি তো কনফিউজড হয়ে গেলাম, দেখি একটু সার্চ দিয়ে দেখি ডিএনএ কে আবিষ্কার করেছেন। ডিএনএ আবিষ্কার করেছেন কে? ও, জেমস ওয়াটসন। ঠিকই আছে। প্রথম শব্দটা দরকার নাই এখানে, বাহুল্য। ডিএনএ আবিষ্কার করছে মানে তো প্রথম করছে, আবিষ্কারের আগে কি কেউ করে থাকে? আগে যদি কেউ করে থাকতো তাহলে তো সেটা আবিষ্কার হইতো না, গ্রামাটিক্যাল মিস্টেক ছিল। ঠিক আছে। আবিষ্কার করেনের মধ্যে কখনো প্রথম হয় না, এটা বাহুল্য ত্রুটি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বাহুল্য, অনেকগুলো কোয়ালিফিকেশন আছে। তিনি এই ডিএনএ আবিষ্কার করার পর নাম ডিএনএ দেয় নাই, তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়ন, কারণ নিউক্লিয়াসের গভীরে থাকে তো এই জন্য নাম দিয়েছে নিউক্লিয়ন। দুইজন বিজ্ঞানী, এরা 1953 সালে এরা, মিলতেছে না। ওয়াটসন যদি 1868 সালে আবিষ্কার করে থাকে, তাহলে 1953 সালে উনি ডাবল হেলিক্স মডেল কেমনে প্রদান করলো? হম। ডিএনএ আবিষ্কার, গুগল তো বলতেছে আহ, জেমস ওয়াটসন আবিষ্কার করছে। আবার জেমস ওয়াটসন জন্মগ্রহণ করছে 1928 সালে, 1868 সালে কে করলো? ফ্রাঙ্কলিন রোজাভেল্ট। 1869 সালে বিজ্ঞানী একজন নাম হচ্ছে জন ফ্রেডরিক মিশার। মিশার কি আবিষ্কার করলেন?
তিনি নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করলেন 1869 সালে। 1919 সালে, ঠিক আছে, বিজ্ঞানী ফেবোস লিভেন আবিষ্কার করেছেন যে মলিকুলার স্ট্রাকচার অফ ডিএনএ ডিফাইন করেছেন তিনি। বলেছেন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, চারটা যে বেস, চারটা পাইরিমিডিন পিউরিন বেস আছে, নাইট্রোজেন বেস, এই চারটা আবিষ্কার করেছে। তার মানে এই কেউই এককভাবে ডিএনএ শব্দটা আবিষ্কার করেন নাই, ঠিক আছে। সুতরাং ডিএনএ কে আবিষ্কার করেছেন, এটা একদম ভুল তথ্য। এই তথ্যটা, এই বাক্যটাই মানে ইয়া না, গুগল এটাই বলতেছে যে কাউকে এককভাবে ডিএনএ আবিষ্কারের ক্রেডিট দেওয়া যায় না। কারণ এক একজন বিজ্ঞানী এক এক সালে এক একটা স্টেপ উৎপাদন করেছে। একটা ডিএনএ এর ভিতরে, ডাবল হেলিক্স মডেলের ভিতরে অনেক কিছু থাকে। আমরা একটু একটু সামনে আগালে দেখলে যে দেখতে পারবো, চিত্রটা দেখলে বুঝবো আমরা। হুম। তো সেই জন্য আমরা ওই 1870-এর দশকে, 18শতাব্দীর ওগুলো আমরা আর কাউন্ট না করি। যারা, যে বিজ্ঞানীরা একদম ডিএনএ এর সুন্দর ব্যাখ্যা দিয়েছে এবং তার রিয়েল প্রকৃতিটা যারা ব্যাখ্যা করেছেন তাদেরকে আমরা না ক্রেডিটটা দিতে চাই, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। এটা খুবই ইম্পর্টেন্ট, এই বাক্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ডাবল হেলিক্স মডেল এটার নাম, ঠিক আছে। ডাবল হেলিক্স মানে, হেলিক্স মানে হচ্ছে সিঁড়ি, আর ডাবল মানে দুইটা, দুইটা পেঁচানো সিঁড়িকে বলা হয় ডাবল হেলিক্স। আপনারা দেখেছেন না যে ফ্ল্যাট ডুপ্লেক্স বাসায় দোতলা থেকে, নিচতলা থেকে দোতলায় ঘরের ভিতর দিয়ে একটা ঘোরানো পেঁচানো সিঁড়ি থাকে, এটাকে ডাবল হেলিক্স বলে। এই যে আমাদের যে সিঁড়ির ছবিটা শুরুতে ছিল, এটাকেই ডাবল হেলিক্স বলে, ঠিক আছে। তবে ডাবল হেলিক্স মডেলের একটা ইয়ে থাকা উচিত, একটা ছবি অ্যাটলিস্ট আপনাদের শিটে থাকা উচিত। এটা ছিল না, আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। আমি যদি একটু সময় নিই গুগলে সার্চ দিয়ে, আপনারা কি মাইন্ড করবেন? হ্যালো। না না স্যার। স্যার। এই যে এখানে একটা বেশি জটিল চিত্র আবিষ্কার দেওয়া যাবে না। আমি একটা ইজি চিত্র, যে এটা দিয়ে সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এই চিত্রটা আমরা নিতে পারি। দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি স্যার। এই যে এটা ডিএনএ স্ট্রাকচার, এটা ঠিক আছে, ঠিক আছে। ছবি এডিট করে কিভাবে পেয়েছি? ক্রপ।
এই, সুন্দর হয়েছে না এখন? Fine. এখন জিনিসটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে, বিজু মিজু অ্যাডভার্টাইজমেন্ট কেটে দিলাম। আচ্ছা, বুঝলাম আমরা এটা। দেখেন এই যে দুই পাশে দুইটা সিঁড়ি, সিঁড়ির মধ্যে কি আছে? মাঝখানে সবুজ হলুদ, হলুদ সবুজ, গোলাপি কমলা, কমলা গোলাপি, এরকম আছে। এই যে চারটা, যে এদেরকে বলে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন সমৃদ্ধ ক্ষার। বেস মানে ক্ষার বা ভিত্তি। গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডেনিন, এটিসিজি। অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। এই যে চারটা বেজের সিকোয়েন্স, এটাই হচ্ছে ডিফাইন করে দেয় যে প্রাণীর বৈশিষ্ট্য। ঠিক আছে। বেজের যে পেয়ার জিসিসিজি, আবার এটিটিএ, হ্যাঁ, এই যে পেয়ারের বৈশিষ্ট্যগুলাই ডিফাইন করে দেয় কেমন। ঠিক আছে। আচ্ছা, পরে এই ওদের পরে আবার মরিস উইলকিন্স নামের আর একজন বিজ্ঞানী আরো স্পষ্ট চিত্র উদ্ভাবন করেন। এই জন্য তিনজনকে একসাথে নোবেল দেওয়া হয়েছে: জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক এবং মরিস উইলকিন্স। তিনজন যৌথভাবে 1962 সালে নোবেল পুরস্কার পেয়েছে। নিউক্লিক অ্যাসিডের, আচ্ছা, ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যগুলো আমরা দেখি। যে এই অ্যাডেনিন এবং গুয়ানিন, যে চারটা বেস নাম বললাম, অ্যাডেনিন, এটিসিজি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই চারটার মধ্যে অ্যাডেনিন এবং গুয়ানিনকে বলা হয় পিউরিন বেস। মনে মুখস্থ করবেন, বলবেন নিচের কোনটি পিউরিন বেস। অ্যাডেনিন এবং গুয়ানিন হচ্ছে পিউরিন বেস। নাম দিয়েছে এটা, ব্যাখ্যা জানার দরকার নাই, কেমিক্যাল স্ট্রাকচারও জানার দরকার নাই। পরীক্ষা এভাবে আসবে যে নিচের কোনটি পিউরিন বেস, নিচের কোনটি পাইরিমিডিন বেস, এগুলো জানতে চাইবে। পাইরিমিডিন বেস কোনগুলা? ডিএনএ এর মধ্যে থাকে দুইটা, সিজি, না সরি, অ্যাডেনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন বেস, এজি। আর সাইটোসিন, থাইমিন, সিটি হচ্ছে পাইরিমিডিন বেস। এই চারটাই হচ্ছে দিয়েই হচ্ছে ডিএনএ গঠিত। ঠিক আছে, চারটা দিয়ে ডিএনএ গঠিত। এখন আরএনএ এর মধ্যে কিন্তু একটা চেঞ্জ আছে, সেটা কি জানেন? এই যে থাইমিনটা আছে না, থাইমিন, এই থাইমিন আর ইউরাসিল কিন্তু দুই জায়গায় উপস্থিত আলাদা আলাদা ভাবে। আরএনএ এর মধ্যে থায়ামিন থাকে না, থাকে কি ইউরাসিল। তার মানে আরএনএ এর মধ্যেও চারটা বেস থাকে, কিন্তু তাদের নাম এটিসিজি না। এদের নাম হচ্ছে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। তার মানে অ্যাডেনিন, গুয়ানিন আর সাইটোসিন, এই তিনটা হচ্ছে কমন, ডিএনএ তেও থাকে, আরএনএ তেও থাকে। আর চার নাম্বার যে বেসটা, এটা হচ্ছে আরএনএ, ডিএনএ তে থাকে থায়ামিন, আর আরএনএ তে থাকে ইউরাসিল। এই হলো পার্থক্য। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? নাই। এই যে সাইডের যে ইয়েটা আছে না, সুগার ফসফেট ব্যাকবোন, এই যে বেস গুলা, চারটা সিকোয়েন্সের বেস গুলা বাইন্ডিং করা থাকে কিসের সাথে? ওই দুই পাশের যে নীল সিঁড়ির যে কার্নিশটা, রেলিংটা গঠন করেছে, সেই রেলিং গুলো হচ্ছে সুগার ফসফেট ব্যাকবোন। ঠিক আছে, পলিপ্যাপটাইড বন্ড দ্বারা এরা যুক্ত থাকে। আচ্ছা, জেনেটিক কোড কি? জিন সাধারণত প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে তাদের প্রকাশ ঘটায়। জিনের নিউক্লিওটাইডের পরম্পরা অনুযায়ী জীবকোষ অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তার মানে আমার দেহ যে বৃদ্ধি হবে, মানুষের বাচ্চাটা জন্ম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষই হইলো, কেন ছাগল হইলো না? এটা, এই কোডগুলা দিয়েছে কে? এই জিনের ভিতর থেকেই। জিনই বলেছে যে তুমি প্রোটিন সংশ্লেষিত করো, বড় হও, হাত গজাও, পা গজাও, নাক গজাও, তুমি সাপ না, তোমার পা থাকতে হবে। তুমি সাপ না, তোমার বিষ থাকা যাবে না। হুম, কোন কোন প্রোটিন হবে, কোন কোন দেহ অঙ্গ হবে, প্রত্যেকটা কোষ কিভাবে হবে, এগুলা ইনস্ট্রাকশন দেয় এই ডিএনএ। অ্যামাইনো অ্যাসিড থেকেই প্রোটিন উৎপন্ন হয়। প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের ক্রম আর জিনের নিউক্লিওটাইডের ক্রম সেম হয়ে থাকবে। তার মানে জিনের যে নিউক্লিওটাইডের যে ক্রস সিকোয়েন্স থাকবে,
সেই অনুযায়ী তার মানবদেহের প্রোটিনের বডিতে কোষে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স সেই অনুযায়ী থাকবে, সেম থাকবে। নিউক্লিওটাইডের ক্রম আর অ্যামাইনো অ্যাসিডের ক্রম এই সম্পর্কে এই সম্পর্ককেই জেনেটিক কোডিং বলা হয়। এক কথায় জিনের ভিতরে নিউক্লিওটাইড ও অ্যামাইনো অ্যাসিডের বা নাইট্রোজেন বেস গুলার যে সিকোয়েন্স বা পেয়ার, এগুলাকে জিনোম সিকোয়েন্সও বলা হয়, আবার জেনেটিক কোডও বলা হয়। জেনেটিক কোড, জিনোম সিকোয়েন্স একই জিনিস। এই জেনেটিক কোড আবিষ্কার করেছেন কে? হরগোবিন্দ খোরানা। এবার দেখি প্রোটিন সংশ্লেষ কিভাবে করে। প্রোটিন সংশ্লেষণের দুইটা ধাপ আছে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা হচ্ছে ট্রান্সলেশন। প্রতিলিপিকরণ, ইংলিশে বলা হয় ট্রান্সক্রিপশন। এটা কি? ডিএনএ অণুর পরপর তিনটা বেজ একটা কাপল মানে ট্রিপলেট কাপল হিসেবে কাপল বলতে আমরা দুইটা বুঝি, আর ট্রিপলেট বলতে আমরা ত্রয়ী বুঝি, তিনটাকে ট্রিপলেট বলে। এই একটা ট্রিপলেটই হচ্ছে একটা জেনেটিক ইনফরমেশনের মূল একক, বেসিক কোড ইউনিট। প্রত্যেকটা ট্রিপলেট একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। ডিএনএ থেকে বার্তাবহ আরএনএ তৈরি হয়, এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। এই এম কে বলা হয় ইংলিশে মেসেঞ্জার আরএনএ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এই এমআরএনএ তে ট্রিপলেট সম্পূরক পরপর তিনটা বেস সিকোয়েন্সকে বলা হয় কোডন। মানে এই সিকোয়েন্সটা যে থাকবে, ডিএনএ যে সিকোয়েন্সটা, এটা এই মেসেজটা কে ক্যারি করে? এমআরএনএ এর ভিতরে এটা ক্যারি থাকে। সে পরপর তিনটা বেজের সিকোয়েন্সকে কোডন বলা হয়। প্রতিটি কোডন একটা একটা করে অ্যামাইনো অ্যাসিডের কোডকে নির্দেশ করে, কোড করে। মানে তার কোন মানুষের বলেছিল আমরা, মানুষের দেহে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, আর অ্যামাইনো অ্যাসিড থেকেই প্রোটিন তৈরি হয়, মানে মানুষের দেহ তৈরি হয়। তাহলে এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড কে কন্ট্রোল করে কারা? ডিএনএ এর যে কোড গুলা, কোডন গুলা। একটু কঠিন মনে হচ্ছে, তাই না? হ্যালো? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। কঠিন নাকি? না স্যার। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ক্যারি করছি আমরা। ট্রান্সলেশন জিনিসটা কি? মেসেঞ্জার আরএনএ এবং নিউক্লিয়াস থেকে স্যার, রাই আমি প্রাণী বিজ্ঞানের শুনতে পারিনি, প্রাণী বিজ্ঞানে কি? আবার বলেন প্লিজ। হ্যালো? স্যার, বললাম আমি প্রাণী বিজ্ঞানের স্টুডেন্ট। ও, ভেরি গুড, তাহলে তো আপনার সঙ্গে একদম মিলে গেছে। আপনি মাঝে মাঝে আমাকে হেল্প করবেন, আমি আমি আটকে গেলে আপনাকে জিজ্ঞেস করব, আপনি আমাকে হেল্প করবেন। অথবা আপনিও মাঝে মাঝে প্রায়। স্যার, আমি তো রান্না করছি। ও, হ্যাঁ, আপনি রান্না করছেন, তাহলে আপনার এই ক্লাসটা না করলেও চলবে, অসুবিধা নাই, প্যারা নাই, চিল। জাস্ট অ্যাড করে জি রান্না স্যার। করতে থাকেন, মিউট করে মোবাইলটা পাশে রেখে রান্না করতে থাকেন। দু একটা কথা যদি শুনেন, নতুন মনে হয়, তাহলে একটু কানটা খাড়া রাখলেন। আর না হলে দরকার নাই, রিডিং পড়তে হবে না, এগুলা এগুলা শীট আপনাদের কাছে আছে। আমি জাস্ট যা বলি তাই শুনবেন, তাহলেই চলবে। দুইটা একসাথে চলুক, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আচ্ছা, তো এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ এর কাজ। আর এটা হচ্ছে কি, টিআরএনএ, দ্যাট ইজ কল্ড ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ তে নিউক্লিওটাইডের তিনটা ট্রিপলেট থাকে, যেটা মেসেঞ্জার আরএনএ কোডনের সম্পূরক। একে অ্যান্টিকোডন বলা হয়। ঠিক আছে। অ্যামিনো অ্যাসিড টিআরএনএ এর মাধ্যমে পলিপেপটাইড চেইনের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করতে অংশগ্রহণ করে। পলিপেপটাইড চেইনটা কি? এটাও আর একটা জটিল জৈব যৌগ, এবং এটা চেইন, একটা চেইন আকৃতি যৌগ, যেটা পলিপেপটাইডের বন্ধন, অনেকগুলা পলিপেপটাইড বন্ধন ক্রিয়েট করে। পেপটাইড বন্ধন মানে বন্ড সিওএনএইচ, অ্যামাইনো অ্যাসিডের বন্ধন। এটার লম্বা শিকলকে পলিপেপটাইডের বন্ধন বলে। ওই যে ওই পাশে বলেছিলাম, সিঁড়িগুলা। আচ্ছা,
এর সাথে যুক্ত হয়ে কি করে, প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। তার মানে ট্রান্সফার আরএনএ, অ্যামাইনো অ্যাসিড, ট্রান্সফার আরএনএ এবং পলিপেপটাইড চেইন, এই তিনটার সমন্বয়ে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। মনে থাকবে, অ্যামাইনো অ্যাসিড, ট্রান্সফার আরএনএ এবং পলিপেপটাইড, এই তিনটার সাহায্যেই, সহযোগিতাতেই প্রোটিন তৈরি হয়, প্রোটিন সংশ্লেষিত হয়। মিউটেশন কি? জেনেটিক কোডের চেঞ্জ হওয়াকে মিউটেশন বলে। কোন এক বা একাধিক বৈশিষ্ট্যের আকস্মিক পরিবর্তনকেই মিউটেশন বলে। জিনের ডিএনএ এর নিউক্লিওটাইডের অনুক্রমের স্থায়ী পরিবর্তনের কারণেই মিউটেশন বলে। ওই যে আবার একই কথা, ডিএনএ এর সিকোয়েন্স চেঞ্জ, স্থায়ীভাবে চেঞ্জ হয়ে গেলে তাকে মিউটেশন বলে। মিউটেশন জিনিসটা কি? আমরা একটা প্রবাদ করি না যে ডিম আগে না মুরগি আগে। এখন আমরা কি জানি ডিম আগে না মুরগি আগে? যে বলে মুরগি আগে সে বলবে ডিম না থাকলে মুরগি ফুটলো কই থেকে? মুরগি আগে তার বাপে কি বাচ্চা দিছে? আবার অনেকে বলবে যে মুরগি না থাকলে ডিম পারবো কই থেকে, আগে মুরগি ছিল। ঠিক আছে, তো এটা আসলে ফালতু আলোচনা, এটা নিয়ে তর্ক করার কোনো মানেই হয় না। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মিউটেশনের মাধ্যমেই এক প্রাণী আরেক প্রাণীতে পরিণত হয়, বা এক প্রাণী অর্ধ প্রাণীতে পরিণত হয়, পাগল হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়। এগুলো হচ্ছে জেনেটিক কোডের চেঞ্জ হওয়ার জন্য, পরিবর্তনের কারণে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মিউটেশন দুই প্রকার, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস, যেমন সূর্যের বিভিন্ন রশ্মি, আলট্রাভায়োলেট রে, পারমাণবিক রশ্মি, গামা রে, বিটা রে, কসমিক রে, একটু আগে দেখছি, একটু আগে যে বলতেছিলাম না, যে কসমিক রে এসে আপনার জেনেটিক কোড চেঞ্জ করে দিতে পারে। এটাই হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে স্বতঃস্ফূর্ত পরিবর্তন, যেটা জেনেটিক কোড চেঞ্জ। অধিক তাপমাত্রা, নিম্ন অধিক তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা এবং বিভিন্ন রোগের কারণে, দীর্ঘদিন স্টেরয়েড সেবন করার কারণে, দুই বাক্য মাঝখানে কমা দিয়ে সেপারেট করে দিই, দীর্ঘদিন স্টেরয়েড সেবন করার কারণে স্বতঃস্ফূর্ত মিউটেশন হতে পারে। স্টেরয়েড হলো বিভিন্ন প্রকার ওষুধে, মুখে খাওয়ার ওষুধে স্টেরয়েড থাকে। আর ব্যায়ামবিদরা যে সরাসরি ইয়া নেয়, ইনজেকশন নেয় স্টেরয়েড মাসল ফোলানোর জন্য, এটা সরাসরি স্টেরয়েড। তো আমরা যদি বলি যে ডিম আগে না মুরগি আগে, তাহলে সায়েন্সের লজিকে বলবে ডিম আগে। কারণ আগে একটা মুরগি ডিম পারছিল, সেই ডিমের মধ্যে জেনেটিক কোড চেঞ্জ হয়ে ডিমের ভিতরে মিউটেশন ঘটে গেছে, যার কারণে ওই প্রাণীটা থেকে মুরগি হয়েছে, নতুন আবিষ্কার হয়েছে। যদিও এটাকে ইসলাম বা কোরআন শরীফ এটাকে অ্যালাউ করে না। ইসলাম বলছে যে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ আলাদাভাবে শুরু থেকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আবিষ্ট। মিউটাজেনিক এজেন্ট প্রয়োগ করার মাধ্যমে মানুষ যদি ল্যাবরেটরিতে মিউটেশন ঘটায় ইচ্ছা করে, জেনেটিক ভেরিয়েশন করানোর জন্য, ফলন বৃদ্ধি করার জন্য, গাছের বৃদ্ধি বেড়ে করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর জন্য, প্রজনন কাজ এগিয়ে নেওয়ার জন্য, এগুলাকে বলা হয় আবিষ্ট বা ইনডিউসড মিউটেশন। জেনেটিক ম্যাপ কি? কোন এলাকার মানুষের ডেটার সাথে তার ফ্যামিলি ট্রি তথ্য মিলিয়ে যে ডেটাবেস তৈরি করা হয়, তাই হচ্ছে ওই এলাকার জেনেটিক ম্যাপ। মানে তার তথ্য কি, তার বাবা কেমন ছিল, তার দাদা কেমন ছিল, তার দাদা কেমন ছিল, তার দাদা কেমন ছিল, মোটামুটি 3-4 সিঁড়ি পর্যন্ত প্রজন্মের খবর নিয়ে নিলেই, বৈশিষ্ট্য নিয়ে নিলেই আইডিয়া করা যায় যে হ্যাঁ এদের বৈশিষ্ট্যটা কেমন ছিল, এদের জিনের সিকোয়েন্স গুলো কেমন ছিল, থেকে দেখে আইডিয়া আইডিয়া করে করে নোট ডাউন করে ফেলা যায়। সো পরেরটা অ্যান্টিসিপেট করা যায়, পরের বার কি ঘটতে যাচ্ছে। আমি এটার সাথে বিয়ে করাইলে আমার পরের নাতিটা বা নাতনিটা কেমন হবে, এটা কিছুটা আইডিয়া করা যায় এই, কি বলে এটাকে, ইনডিউসড, সরি, জেনেটিক ম্যাপের মাধ্যমে এটা আইডিয়া করা যায় অ্যাডভান্স। এটা গ্রাফের মতো মনে করেন, গ্রাফটা তৈরি করে ডাটা বসায় বসায় গ্রাফ তৈরি করলাম, পরে গ্রাফটাকে সামনে আইডিয়া করলাম যেদিক দিয়ে গ্রাফটা যাচ্ছে, এটা হচ্ছে আমার ফিউচার ফলাফলগুলো এরকম ঘটতে পারে। এবং এটা কিন্তু মোটামুটি ভালো সঠিক হয়। বুঝতে পারছেন? আবার যে ধরনের মিউটেশনের ফলে বহু পরিচিত রোগ তৈরি হতে পারে, সেটা বের করতে গেলেও এই ম্যাপটা কাজে লাগানো যায়।
ওই যে অ্যাডভান্স, কার মধ্যে কোন ধরনের রোগ হওয়ার পসিবিলিটি আছে সেটা অ্যাডভান্স চিন্তা করার জন্য অ্যাডভান্স প্রতিকারের রাস্তা তৈরি করে দিতে পারে। ধরা যাক কোন দেশের কোন কোন মহিলার স্তন ক্যান্সার হয়, ঝুঁকি বেশি, তা আঙ্গুলের এক ছোঁয়াতেই জানা যাবে এই ডাটাবেজে। না আঙ্গুলের ছোঁয়া বলতে স্তনের মধ্যে ছোঁয়া দিয়ে টাচ করে বোঝা যাবে, এটা মিন করে নাই। এটা বোঝানো হয়েছে যে এই ডাটাবেজে একটা ক্লিক করে, একটা কম্পিউটারের কিবোর্ডে একটা ক্লিক করে জানা যাবে যে এই অঞ্চলের কোন কোন মেয়েদের ফিউচারে স্তন ক্যান্সার হওয়ার পসিবিলিটি কেমন। এটা বুঝেছে। ডিএনএ ম্যাপিং এর জন্যই বায়ো ইনফরমেটিক্স টেকনোলজি ইউজ করা হয়। বায়ো ইনফরমেটিক্স বুঝছেন? বায়ো মানে হচ্ছে জৈব, আর ইনফরমেটিক্স মানে হচ্ছে তথ্য প্রযুক্তি। মানে জীবের তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহারকে বায়ো ইনফরমেটিক্স বলা হয়। বুঝতে পেরেছেন? বায়ো ইনফরমেটিক টেকনোলজি। আচ্ছা, জেনেটিক ইরর, বিভিন্ন রোগ আছে, যেমন একটা হলো ডাউন সিনড্রোম, ঠিক আছে, বা ডাউন সিনড্রোম, শিশুদের একটা মানব রোগ। এটা হইলে শিশুদের কি হয়? প্রতিটি কোষে প্রতিটি কোষের 21 নং ক্রোমোজোমটার সাথে একটা অতিরিক্ত ক্রোমোজোম সন্নিবেশিত হয়, মানে 22 নং ক্রোমোজোম, 22 নম্বর ক্রোমোজোমটা থাকে। 21 নম্বর ক্রোমোজোম তিনটা থাকে বলেই 21/3 এই সংখ্যাটাকে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস হিসেবে পালন করে নিয়েছে। 21/3, 21শে মার্চ বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। ডাউন সিনড্রোমটা জিনিসটা কি, এটা জানে কি করে মানুষ? কেউ জানেন না? শর্ট থাকে, মানুষের ব্রেইনের গঠন অপরিপক্ক থাকে, কম বয়সে মারা যায়। আচ্ছা, বায়োটেকনোলজি। স্যার, লার্নিং ডিসেবিলিটিও থাকে। হ্যাঁ, লার্নিং ডিসেবিলিটি থাকে, আর অনেক কিছু থাকে, বুদ্ধি প্রতিবন্ধিতা তো থাকে। আচ্ছা, জৈব প্রযুক্তি, বায়োটেকনোলজি। কোন জীবকে মানুষের কল্যাণে প্রয়োগের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে বায়োটেকনোলজি বলা হয়। টিস্যু কালচার কি? টিস্যুকে কালচার করা, উদ্ভিদের যে কোনো ধরনের টিস্যু, মনে করেন শীর্ষ মুকুল, শুরুতে যে মুকুল মুকুল থাকে, এই মুকুলও দিয়েও টিস্যু কালচার করা হয়। কক্ষমুকুল, কচি পাতা ইত্যাদি, এরা বিভাজনক্ষম অঙ্গ, মানে বিভাজন হইতে পারে, কোষ বিভাজন এদের মধ্যে হয়। হুম। আর এই এই টিস্যু গুলাকে জীবন্ত অবস্থায় নিয়ে যখন কালচার করে বাড়ানো হবে, উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণে বাড়ানো হবে, তখন সেটা কি করবে? টিস্যু কালচার। ঠিক আছে। এর উদ্দেশ্য হচ্ছে ল্যাবরেটরিতে টেস্ট করা, একটা উদ্দেশ্য হইতে পারে, আবার আর অনেক কিছু উদ্দেশ্য। এমন হইতে পারে এটার মাধ্যমে ফলন ফলন বৃদ্ধিও করা যায়। আমরা যখন কয়েকদিন আগে কোভিড হয়েছিল তখন শুনছিলেন না, আরটিপিসিআর, রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এটা কি ছিল অ্যাকচুয়ালি? করোনা টেস্ট। তো আরটিপিসিআর অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি করোনা টেস্ট না, করোনার একটা অ্যান্টিজেন আছে, এটা ড্রপ দিয়ে দেখা যায় যে রক্ত জমাট বাঁধে কি বাঁধে না। কিন্তু সেই যে এটা আহ, সেই যে কি বলে, আমি যে টেস্ট করব সময় যে স্যাম্পলটা নিয়েছি, সামান্য একটু নাকের শ্লেষা নিয়েছি বা গলা থেকে একটু শ্লেষা নিয়েছি, এইটাকে আমার যে অ্যান্টিজেন ধরতে পারছে না বা বিক্রিয়া করতে পারছে না। এত কম পরিমাণ কেমিক্যাল হইলে সে, মানে আরটিপিসিআর ধরতেই পারতেছে না যে তার ক্যান্সার আছে। তাহলে কি করতে হবে? ওই যে স্যাম্পলটা নিয়েছিলাম, এটা তো আবার রোগীর ডাইকে না আবার স্যাম্পল নেওয়া যাবে না, আবার স্যাম্পল নিলে বলবে আবার লাগবে। তা সারা রাত তো এই স্যাম্পলিং করতে করতে চলে যাবে, না করা যাবে না। তাহলে কি করতে হবে? এই স্যাম্পলকে বাড়াইতে যদি আমি কোনোভাবে পারি, তখন আমার ওই টেস্ট, অ্যান্টিজেন টেস্ট ধরা পড়বে, হ্যাঁ এখানে সত্যিই করোনা আছে নাকি নাই। আর এই বাড়ানোর বুদ্ধিটা কি বলা হয়? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন মানে কন্টিনিউয়াস বিক্রিয়া, শৃঙ্খল বিক্রিয়া, একবার করে চালু করে দিলে আজীবন বিক্রিয়া হইতে থাকে।
আর পলিমারেজ মানে হচ্ছে, না এটা পলিমারেজ, পিসিআর। নাই হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আর আরটি মানে হচ্ছে রিয়েল টাইম, মানে কোষটা নাক থেকে নিচে নিয়ে এই মুহূর্তে পিসিআর করবে, সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি দিয়ে দিবে, দিয়ে দেখবে যে ঝগড়া করে নাকি করে না, মানে তার ডিএনএ আছে নাকি নাই। আর 1983 সালে আমেরিকার বিজ্ঞানী ক্যারি মুলিস এই পদ্ধতিটা আবিষ্কার করেন। তিনি বলেন যে চেইন রিঅ্যাকশন মানে একটি ধাপে যেতে যে পরিমাণ ডিএনএ কপি তৈরি হবে, পরবর্তী ধাপে সেগুলোই ব্যবহৃত হবে কপি তৈরির প্রধান উপাদান হিসেবে। মানে মনে করেন একটা ট্রাকের পিছনে একটা ট্রাককে বেঁধে নিতে হবে, তাহলে সামনের ট্রাকের পিছনের বাম্পারই হচ্ছে পরের ট্রাকের সামনের বাম্পার হিসেবে কাজ করবে, এটাই এখানে বোঝানো হয়েছে আর কি। তিনি দেখান যে এক কপি ডিএনএ হতে পিসিআর পদ্ধতিতে কয়েক ঘন্টার মধ্যে লক্ষ কোটি ডিএনএ তৈরি করা সম্ভব। তার মানে পিসিআর পরীক্ষায় লক্ষ কোটি গুণ বিবর্ধন করা সম্ভব। আচ্ছা, আমরা শিখি ক্লোনিং। ক্লোনিং জিনিসটা কি আমরা অনেকেই জানি, জানেন না ক্লোনিং মানে কি? শোনেন নাই ক্লোনিং শব্দটা? শোনেন নাই চোরেরা গাড়ির চাবি ক্লোন জি করে স্যার। ফেলে? ক্লোনিং মানে জি নকল, স্যার। হুবহু সেম একটা তৈরি করে ফেলাকে ক্লোনিং বলে। শুধু গাড়ির চাবি না, মানুষের চাবিও, মানে মানুষের চেহারাও ক্লোনিং করে চেঞ্জ করা যায়, একই মানুষ, সেম মানুষ। তো নতুন, মনে করেন নতুন একটা আপনাদের কদম আলী স্যার বানাইলো, একদম সেম কদম আলী স্যারের মতো চেহারা, কদম আলী স্যারের মতো চোখ, কণ্ঠ, হয়তো 1% 2% পরিবর্তন, খুব ভালো করে না দেখলে বোঝা যায় না। একটা মানুষের একটা কোষ থেকে সেক্সুয়াল ইন্টারকোর্স ছাড়া বডির যে কোনো একটা কোষ থেকে আরেকটা কোষ এবং ইভেনচুয়ালি ওই মানুষটা ওই প্রাণীটা রূপান্তর তৈরি করে ফেলাটাকেই ক্লোনিং বলা হয়। গতকালকেও ছিল, আমরা ডলি নামের একটা কুকুর ক্লোনিং করে বানানো হয়েছিল, কুকুর না, ভেড়া। কোন জীব থেকে অযৌন প্রক্রিয়ায় হুবহু নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে ক্লোনিং বলা হয়। আবার বলতেছি, অযৌন প্রক্রিয়ায়। ডক্টর ইয়ান উইলমোট প্রথম ক্লোন পদ্ধতিতে একটি ভেড়ার জন্ম দেন, এবং সেই ভেড়ার নাম ছিল ডলি। সর্বপ্রথম যুক্তরাজ্যে এরাল সেল বের করে ভেড়ার জন্ম দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছিল ডলি। তো এই 5ই জুলাই 1996 সালে ডলির জন্ম হয়। আচ্ছা, আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়ে 14 বছর বয়সে ডলিটা মারা গেল। আমি বুঝলাম না, আর্থ্রাইটিস কি খুব কঠিন রোগ যে এই ডলিটা মারা যেতে হবে? কোনো ট্রিটমেন্ট করাতে পারলো না? 2002 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ক্লোভ মানব শিশু ইভ, মানে কন্যা সন্তান আদম ইভা, অ্যাডাম ইভ জন্ম হয়। ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশন, মানব শিশু ক্লোনকে এখন আইনত দণ্ডনীয় অপরাধ করেছে। এখন যদি মানুষের কোনো শিশু হুবহু নকল বানানো হয়, সেটা হবে অপরাধ। বুঝতে পেরেছেন? নৃবিজ্ঞান, আক্ষরিক অর্থে নৃবিজ্ঞান হলো মানুষ বিষয়ক বিজ্ঞান। নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। আপনার নাম শুনেছেন না, ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেটাকে আগে উপজাতি বা আদিবাসী বলা হতো, এখন সরকার বলেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হবে। নৃ মানে মানুষ, ক্ষুদ্র মানব গোষ্ঠী, মানুষ বিষয়ক বিজ্ঞান। লক্ষ কোটি বছরের মানুষের বিবর্তন এবং সাংস্কৃতিক বিকাশের গবেষণা এর আওতায় মধ্যে পড়বে। নৃবিজ্ঞানের প্রধান শাখা হলো দৈহিক নৃবিজ্ঞান। এই যে দেখেন, কোন জায়গায় থাকে নিগ্রয়েড মানুষ, কোন জায়গায় মঙ্গোলিয়ান, চাইনিজ, চোখ মোটা, সাদা, ফর্সা, লম্বা চুলের মানুষ। আবার কোথাও থাকবে ইউরোপিয়ান মানুষ, এরা এমনিতেই হাইট 6 ফুটের উপরে, একর হাইট, এবং উপরের দিকে আহ আহ
কপাল চোয়াল এগুলো লম্বাটে হবে, বডির হাইট 6 ফুট 6.5 ফুট, ফর্সা, চুল ম্যাক্সিমামেরই সাদা হয়। এরা হচ্ছে ককেশিয়ান মানে ইউরোপিয়ান আর কি। তো এগুলা মানুষের যে বৈশিষ্ট্য, মানসিক শারীরিক বৈশিষ্ট্য, এগুলা নৃবিজ্ঞানের বা অ্যানথ্রোপোলজির আলোচ্য বিষয়। তো অ্যানথ্রোপোলজির সাথে জেনেটিকের খুবই সম্পর্ক রয়েছে, এই জন্য এখানে এটা দেওয়া হয়েছে। ইভলিউশন শব্দের অর্থ হচ্ছে বিবর্তন। বিজ্ঞানী চার্লস ডারউইন সর্বপ্রথম বিবর্তনবাদ ব্যাখ্যা করেন, বিবর্তনের ধারণা দিয়েছেন চার্লস ডারউইন 1859 সালে তার আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ অন দা অরিজিন অফ স্পেসিস, অন দ্বারা মিস গেছে, ঠিক আছে। মানে ওই সময়ে রাইটাররা বই লিখলেই শুরুতে অন দা লিখতো। অন দা অরিজিন অফ স্পিসিস মানে স্পিসিস মানে প্রজাতি, প্রজাতির উদ্ভব সম্পর্কিত। বইয়ের নাম প্রজাতির উদ্ভব সম্পর্কিত। এখানে তিনি একটা থিওরি দিয়েছেন কি, প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, ন্যাচারাল সিলেকশন থিওরি। এটা কি? এটা হচ্ছে প্রকৃতি নির্বাচন করে নিবে যে কে কে বেঁচে থাকবে। মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট প্রবাদটা তার বইয়ে ছিল। যে সবচেয়ে ফিট সে টিকে থাকবে, বাকিরা বিলুপ্ত হয়ে যাবে। তো উনি কিন্তু বলেন নাই সার্ভাইভাল অফ দ্য স্ট্রংগেস্ট। স্ট্রংগেস্ট বললে তো বাঘ সিংহ এরাই জীবিত থাকতো, মানুষ জীবিত থাকতো না। সবচেয়ে ফিট যারা তারা জীবিত থাকবে। একটা প্রবাদ আছে না বাংলা সাহিত্যে, যে অতিকায় অতিকায় হস্তি লোপ পাইলেও ক্ষুদ্রকায় আরশোলা লোপ পায়নি। তো এটাতেই বোঝানো হচ্ছে যে প্রকৃতি নির্বাচন করে নিয়েছে আরশোলাকে, কিন্তু হস্তিকে নির্বাচন করে নাই ওই মুহূর্তটার জন্য। এই জন্য হস্তি বিলুপ্ত হইয়া গিয়াছিল। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এটা হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, মানে বাবা থেকে সন্তান, সন্তান থেকে নাতি, নাতি থেকে পুতি, পুতি থেকে সুতি, এরকম প্রজন্ম পর্যন্ত পর যাইতে থাকলে যাইতে থাকলে চারিত্রিক বৈশিষ্ট্যেরও পরিবর্তন হয়, এবং ক্রম পরিবর্তনের মাধ্যমে জীবের একটি নির্দিষ্ট কোনো বংশধরে নতুন 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 বৈশিষ্ট্যের উদ্ভব করতে পারে, বা পুরনো বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটতে পারে, যে কোনো কিছু। আবার বলি, জিনের পরিব্যক্তির মাধ্যমে মানুষের জীবের নির্দিষ্ট কোনো বংশধরে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব করতে পারে। নতুন বৈশিষ্ট্য আগে ছিল না, এখন চলে আসছে। অথবা পুরনো বৈশিষ্ট্যের পরিবর্তনও ঘটে যেতে পারে, শুধুমাত্র জেনেটিক কোড চেঞ্জ হওয়ার কারণে। কোনো জেনেটিক কোড চেঞ্জ হওয়ার কারণে পুরুষ নারী হইতে পারে, নারী পুরুষ হইতে পারে, এটা সম্ভব। ঠিক আছে, এটা অনেক কারণেই সম্ভব, হরমোনাল কারণে সম্ভব। ঠিক আছে, আবার ইচ্ছা করেও সম্ভব। আচ্ছা, একজন বিজ্ঞানী এই সংজ্ঞাটা দিয়েছেন, বিজ্ঞানী সংজ্ঞাটা আমরা একটু পড়ি। বলেছেন এমনকি এক সময় তা নতুন প্রজাতি উদ্ভবের কারণও হয়ে থাকতে পারে। এটা ডারউইনের একটা মতবাদ, প্রমাণিত সত্য না। এই লেখাটা কিন্তু আমার, এটা বইয়ে ছিল না। এই জিনিসটা, কারণ ইসলাম এই বিবর্তনবাদকে ব্যাখ্যা করে না। বিবর্তনবাদ বলে আগে মানুষ ছিল, এই বন মানুষেরও আগে, অনেক আগে ছিল কিসের মতো, হনুমানের মতো। হনুমান থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়াতে দাঁড়াতে গরিলা, শিম্পাঞ্জি হতে হতে এক সময় মানুষে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, কিন্তু ডারউইন বলেছে যে এই চিত্রটার মতো দেখেন, এই যে বিবর্তন। প্রথম ছোট্ট হরিণটা ছিল, বাম পাশ থেকে একদম সবচেয়ে ছোট্ট হরিণটা, বানরটা, হনুমানটা,
আর সবচেয়ে ডান পাশে দেখেন লাঠি কাঁধে নিয়ে দাঁড়ায় আছে একজন পূর্ণবয়স্ক সোজা মানুষ। লাঠি দিছে কেন কাঁধের মধ্যে? কি মিন করার জন্য? এটা বোঝানোর জন্য যে মানুষ ইন্টেলেকচুয়াল প্রাণী, সেই যন্ত্র ইকুইপমেন্ট ইউজ করতে পারে। তার মানে প্রথমে ছিল বানর, বানর থেকে একটু লম্বা হয়ে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি থেকে বড় হয়ে বন মানুষ, বন মানুষ থেকে বড় হয়ে হয়েছে পূর্ণাঙ্গ মানু, মানু, পূর্ণাঙ্গ মানু। মনরে, ও সুন্দর মানুষ, কি ছবি বানাইবা তুমি আই ন জানি। আচ্ছা, পুরো চ্যাপ্টারের উপর কার কোনো প্রশ্ন আছে? জেনেটিক কোড সংক্রান্ত বা আধা সংক্রান্ত বা জিনোটাইপ ফিনোটাইপ সংক্রান্ত, এখানে যে আমি এক্স ওয়াই ক্রোমোজোমের সিকোয়েন্স ব্যাখ্যা করছি এই সংক্রান্ত। এখানে কঠিন বলতে আসলে কিছুই নাই, বুঝতে পারছেন? এখানে আসলে এইটা একটু ইয়ে ছিল, এটা তো আমি ব্যাখ্যা করে ড্র করে দিছি, এই জন্য ইজি লাগছে। হ্যাঁ, কঠিন আসতো যদি ওই যে মেন্ডেলের যে সূত্র দুইটা দিছে সেগুলাকে যদি আমরা ইয়ে করতাম, ব্যাখ্যা শিখতে চাইতাম, প্রমাণ শিখতে চাইতাম, তাহলে অনেক কঠিন হয়ে যেত, যেটা আমরা এইচএসসি তে পড়েছি আর কি। এই জন্য এটা মুখস্থ করা ছাড়া আপাতত উপায় নাই। মুখস্থ রাখেন যে মেন্ডেলের প্রথম সূত্রটাকে বলা হয় পৃথকীকরণ সূত্র, এবং এখানে জিনোটাইপের অনুপাত হচ্ছে 3:1। আরেকটা সূত্র হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই স্বাধীন সঞ্চালনের সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। এই থ্রি কিন্তু দুইবার, এটা টাইপিং মিস্টেক ভাবার কোনো কারণ নাই, এটাই সঠিক, দুইবারই হয় এখানে, ঠিক আছে? ওকে, ক্লাস মোটামুটি শেষ। কেউ কিছু বলবেন? যাক, রোজার মধ্যে ক্লাস নিতে পারলাম, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে আজকের মতো বিদায় নিলাম। পরের যে শীটটা আছে, শারীরবৃত্তীয় কার্যাবলী, এটা অনেক বড়, 2 ঘন্টায় পারবো কিনা, একদিনে শেষ হবে না। So আজকে এটা না ধরলাম। দেখা হবে কালকে বিকালে, কেমন? জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ।